রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুরের তৃতীয় পর্বের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির শিক্ষার্থীদেরকে আমার লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকের এখন ক্লাস হচ্ছে ফিজিক্স 2, যার বিষয় কোড 65922। আজকে আমাদের তৃতীয় লাইভ ক্লাস। আর আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি শারমিন ফারজানা, ইনস্ট্রাক্টর ননটেক ফিজিক্স। আমরা দুটো ক্লাস অলরেডি করে ফেলেছি, লাইভ ক্লাস। তার মধ্যে আমাদের প্রথম অধ্যায়টি শেষ হয়ে গেছে। আমি আশা রাখছি যে তোমরা সকলেই আমার সাথে সাথে নিজেরাও প্রথম অধ্যায়ের সমস্ত বিষয়গুলো পড়ে শেষ করে ফেলেছ। বরাবরের মতনই তোমাদের কমেন্টস বক্সে তোমরা তোমাদের রোল নাম্বার, ডিপার্টমেন্ট, শিফট এগুলো লিখে লাইভ চলাকালীন অবস্থায় পোস্ট করে দিবে, যাতে করে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারি। তাহলে আজকের পড়া শুরু করি। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। অধ্যায়ের নাম পদার্থের উপর তাপের প্রভাব। এখানে আমরা কি কি বিষয়গুলো পড়ব সেগুলো এক নজরে একটু দেখে নেই। দ্বিধাতব পাত ও থার্মোস্ট্যাট কাকে বলে এগুলো পড়ব আমরা। তারপর শিখব দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের রাশিমালা। কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক। তারপর শিখব তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক। শিখব তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, এদের মধ্যে সম্পর্ক, আর কিছু গাণিতিক সমস্যা। এই হলো আমাদের অধ্যায় 2-এর পড়া। এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, অঙ্ক এই তিনটি জিনিসই পরীক্ষায় আসে, সুতরাং খুবই গুরুত্ব সহকারে তোমরা এই অধ্যায়টি পড়বে। দ্বিধাতব পাত। একই দৈর্ঘ্য, প্রস্থ ও বেধযুক্ত দুটি ভিন্ন ধাতুর দণ্ড বা পাতকে একটির উপর আরেকটি রেখে সাধারণ তাপমাত্রায় ঝালাই করে আটকানো হলে সেই ধাতব পাত যুগ্মকে দ্বিধাতব পাত বলা হয়। এখানে ছবিতে দেখো একটা তামা এবং লোহার পাত দেখানো হয়েছে ছবিটিতে। এই যে এখন এই দ্বিধাতব পাত সাধারণ তাপমাত্রায় সোজা থাকে, অর্থাৎ এই যে আমার তামা এবং লোহা দিয়ে তৈরি একটি দ্বিধাতব পাত, সে সাধারণ তাপমাত্রায় এইরকম সোজা অবস্থায় থাকবে। কিন্তু পাত দুটিকে যদি আমি উত্তপ্ত করি তাহলে সেটি এই যে এইভাবে চিত্রের ন্যায় বেঁকে যাবে। এখন তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা বেশি হওয়ায় তামার পাতটি বাঁকের বাইরে এবং লোহার পাতটি বাঁকের ভেতরের দিকে থাকে। সোজা কথায় যদি আমরা বলি তাহলে যে তামা লোহার তুলনায় বেশি প্রসারিত হয়, সুতরাং তামার পাশটি বাইরের দিকে এভাবে বেঁকে যায়, আর লোহা যেহেতু তামার তুলনায় কম প্রসারিত হয়, সুতরাং লোহার অংশটি ভেতরের দিকে এভাবে বেঁকে যায়। এখন এই দ্বিধাতব পাতটিকে যদি আমি ঠান্ডা করি তাহলে কি হবে? দ্বিধাতব পাতকে ঠান্ডা করলেও সেটি বেঁকে যায়। এর কারণ হলো তাপমাত্রা হ্রাস পেলে ভিন্ন ধাতু দিয়ে তৈরি পাত দুটির অসম সংকোচনের ফলে বেঁকে যাওয়া দ্বিধাতব পাতটির বাইরের দিকে কম সংকুচিত হওয়া ধাতব পাতটি থাকে, আর ভেতরের দিকে বেশি পরিমাণে সংকুচিত হওয়া পাতটি থাকে। আচ্ছা, সোজা কথায় আমরা ছবিটা দেখে নিই। এই যে আমরা ঠান্ডা করলাম দ্বিধাতব পাতকে, ঠান্ডা করলে কি হবে, যে তামা যত তাড়াতাড়ি সে তাপ গ্রহণ করে প্রসারিত হয়, তাপ সরিয়ে নিলে সে তত তাড়াতাড়ি আবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু লোহা সেই তুলনায় ঠান্ডা হতে পারে না। সুতরাং যখন কিনা আমরা দ্বিধাতব পাতকে ঠান্ডা করি তখন তামা সংকুচিত হয়ে সে ভেতরের দিকে বেঁকে যায় এবং লোহা তখনও অল্প সংকুচিত হয়ে সে বাইরের দিকে বেঁকে থাকে। তাহলে দ্বিধাতব পাত তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন শিখব থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট আসলে আমরা খুব পরিচিত এটার সাথে, আমাদের সকলের বাসায় বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে।
এখন এই বৈদ্যুতিক যন্ত্রপাতিতে তাপ নিয়ন্ত্রণ করা কিন্তু বিশেষ প্রয়োজন। যে ব্যবস্থার মাধ্যমে কোনো পদ্ধতিতে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা সর্বদা রাখা যাবে তাকেই আমরা থার্মোস্ট্যাট বলবো। এই থার্মোস্ট্যাটে দ্বিধাতব পাতের নীতির প্রতিফলন ঘটে, অর্থাৎ থার্মোস্ট্যাটটা দ্বিধাতব পাত ব্যবহার করে তৈরি করা হয়। সাধারণত বৈদ্যুতিক ইস্ত্রি, ইলেকট্রিক মোটর, রেফ্রিজারেটর, বৈদ্যুতিক কেতলি ইত্যাদিতে এর বহুল ব্যবহার দেখা যায় সাধারণত থার্মোস্ট্যাট যুক্ত যেই যন্ত্রগুলো আছে সেগুলো আপনা থেকে অন হয়, আপনা থেকে অফ হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে থাকে। এই যে দেখো একটা থার্মোস্ট্যাটের ছবি দিয়েছি এখানে। এরপরে শিখবো আসো কঠিন পদার্থের প্রসারণ। আমরা জানি যে আমাদের পদার্থ হচ্ছে 3 রকম, কঠিন, তরল, বায়বীয়। এখানে আমরা প্রথমে এই অধ্যায়ে কঠিন পদার্থের প্রসারণ শিখব, যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন বৃদ্ধি পায়। সুতরাং এদের প্রসারণ 3 ভাবে হতে পারে। একটা দৈর্ঘ্য প্রসারণ, তারপরে ক্ষেত্র প্রসারণ এবং 3 নম্বরে আয়তন প্রসারণ। এখন কাকে বলে দেখো, দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে? কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। যেমন পাতলা ও সরু ধাতব পাতকে উত্তপ্ত করলে এর দৈর্ঘ্যের প্রসারণ ঘটে। এরপরে আসো ক্ষেত্র প্রসারণ। কঠিন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, একেই ক্ষেত্র প্রসারণ বলে। যেমন অত্যন্ত পাতলা একটা ধাতব পাতকে যদি তুমি উত্তপ্ত করো তাহলে কিন্তু এর দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়েরই প্রসারণ ঘটবে, অর্থাৎ তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এরপরে আসো আয়তন প্রসারণ। কোনো কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই বেড়ে যাবে, একে আয়তন প্রসারণ বলা হয়। তাহলে তাপ প্রয়োগের ফলে একটা ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা তিনটিরই প্রসারণ ঘটে, অর্থাৎ একটা ঘনবস্তুর কি ঘটে? আয়তন প্রসারণ ঘটে। এখন এই যে 3 প্রকার প্রসারণ শিখলে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, এই 3টা প্রসারণ আবার গুণাঙ্ক আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। প্রথমে শিখি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা। 1 মিটার মানে কি বলতো? 1 মিটার মানে হচ্ছে একক দৈর্ঘ্য। তুমি এখানে একক দৈর্ঘ্যও লিখতে পারবা। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করা হয়, আর সিজিএস পদ্ধতিতে এর একক হলো পার ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার সেলসিয়াস বলতে কি বোঝায়? দেখো অ্যান্সার ভাবে দিব। একক দৈর্ঘ্য বিশিষ্ট লোহার দণ্ডের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 12 × 10⁻⁶ একক বৃদ্ধি পাবে। খুবই সহজ, একটু খেয়াল করে পড়লেই কিন্তু তোমাদের এটা মনে থাকবে। এরপরে আসো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। রাশিমালা কিভাবে বের করব? এখানে একটা ছবি দিয়েছি, দেখো জাস্ট বোঝার জন্য। তোমরা এই ছবিটা একে এই প্রশ্নের অ্যান্সার দিবা, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। দেখো মনে করি T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের প্রাথমিক দণ্ডের দৈর্ঘ্য L1। আমি ধরে নিচ্ছি যে আমার যেই উপরে ছবিতে উপরে এই যে ছোট্ট যে দণ্ডটা আছে এটার দৈর্ঘ্য হচ্ছে L1। এখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করলাম, বৃদ্ধি করে T2 ডিগ্রি সেলসিয়াস বানিয়ে ফেললাম। এখন T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন পদার্থের দণ্ডের অন্তিম দৈর্ঘ্য মানে কি শেষ দৈর্ঘ্য L2 হবে। অর্থাৎ আমার প্রথমে L1 ছিল, তারপরে এই যে বেড়ে গিয়ে L2 হয়ে গেল। এখন কতটুকু বাড়লো, অর্থাৎ দণ্ডটার কতটুকু প্রসারণ হলো সেটা দেখি। L2 - L1, অর্থাৎ আমার L2-র দৈর্ঘ্য যেহেতু বড়, সুতরাং আমি L2 থেকে L1 বিয়োগ করে দিলাম। তাপমাত্রা বৃদ্ধি পেল কতটুকু? T2 - T1। তাহলে আমি দৈর্ঘ্য এরপরে এই T1 এর জায়গায় তুমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে L1 দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি হয় L2 - L1 বাই হচ্ছে এই T2 - T1, অর্থাৎ আমার যেই তাপমাত্রার পার্থক্য আছে সেটা।
1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে 1 দণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি L2 মাইনাস L1 ইন্টু হচ্ছে L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে এখন আমার যে নিচের লাইনটা আছে দেখো, যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে 1 দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি, এই যে লাইনটা আছে এটা কিন্তু আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা সংজ্ঞায় আমরা এটা শিখেছি। সেই জন্যে আমরা এটাকে সোজাসুজিভাবে লিখে দিয়েছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান L2 মাইনাস L1 বাই হচ্ছে L1 ইন্টু T2 মাইনাস T1। এটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। তোমরা এখানে যেভাবে করেছো এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটাও ঠিক একইভাবে বের করতে হবে, আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটাও একইভাবে বের করতে হবে। নিয়ম তিনটার জন্যই এক, শুধুমাত্র এই দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র প্রসারণের বেলায় ক্ষেত্র হবে, আয়তন প্রসারণ গুণাঙ্কের বেলায় আয়তন হবে। তাহলে আমরা একটু দেখে নেই, দেখলে তোমাদের সুবিধা হবে। দেখো এই যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের একটি পাতের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই পাতের ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পাতের বা কঠিন পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। সিজিএস পদ্ধতিতে এর একক হলো পার ডিগ্রি সেলসিয়াস। এখন লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 0.00024 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায় প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যান্সার দিব 1 বর্গ একক বিশিষ্ট লোহার তলের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 0.00024 একক বৃদ্ধি পাবে। তোমরা বাসায় যখন পড়বে তখন একটার সাথে আরেকটা মিলিয়ে দেখো, সেমই উত্তর এখানে দেওয়া আছে। জাস্ট একটু খেয়াল করে দুই একটা জায়গায় চেঞ্জ করে দিলেই কিন্তু আমরা সবগুলো সংজ্ঞা শিখে ফেলতে পারবো। দেখো প্রসারণ গুণাঙ্কের যে রাশিমালাটা একটু আগে যেটা আমরা শিখলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, ঠিক একই রকমভাবেই এটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। দেখো ধরি T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পাতের প্রাথমিক ক্ষেত্রফল S1, তাপমাত্রা বাড়িয়ে T2 ডিগ্রি করলে অন্তিম ক্ষেত্রফল হয় S2। তাহলে আমরা এখানে ক্ষেত্র প্রসারণটা বের করে নেব S2 মাইনাস S1, তারপরে আবার তাপমাত্রা বৃদ্ধিটা বের করে নেব T2 মাইনাস T1, এরপরে সেই আবার ঐকিক নিয়মের সাহায্যে এটাকে আমরা বের করব। তাহলে কিভাবে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে S1 হবে, T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে তোমরা লিখবে S1 দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, এখানে আমাদের যত জায়গায় আমরা দেখো আমি কোথায় কোথায় চেঞ্জ করে দিচ্ছি, তোমরা সেটা একটু খেয়াল করে দেখো, তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো জাস্ট খালি আমরা এই যে যেখানে এল ছিল সেই জায়গাগুলোতে কিন্তু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এতে হচ্ছে কি যে আমার নিয়মটা সবই একই রকম, শুধু আমার যখন এল আসবে তখন আমরা এল দিয়ে করব, এস যখন আসবে তখন আমরা এস দিয়ে করব, আবার যখন আমার আয়তন আসবে তখন আমরা আয়তন দিয়ে করব। এই যে তাহলে আমার হয়ে গেল কি, দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান সমান S2 মাইনাস S1 ভাগ S1 ইন্টু T2 মাইনাস T1। আশা রাখছি তোমরা সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা তোমরা নিজেরাই বাসায় বসে করতে পারবে। সংজ্ঞাটা একটু দেখে নেই। দেখো 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের একটা আয়তাকার খণ্ডের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে ওই খণ্ডটির আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দ্বারা প্রকাশ করি। সিজিএস পদ্ধতিতে এর একক হলো পার ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন আসতে পারে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতো আমাদের প্রশ্ন আসতে পারে যে আমার আয়তন প্রসারণ গুণাঙ্কটা কত। সেক্ষেত্রে তোমরা সেভাবে যেভাবে আমরা সংজ্ঞাটা দিয়েছি ঠিক সংজ্ঞাটার মতনই এরকমভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা দিতে পারবে। এরপরে আসো আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা কিভাবে বের করব। সেম টু সেম, T1 প্রাথমিক তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের প্রাথমিক আয়তন হবে V1,
তাপমাত্রা T2 বৃদ্ধি করলে কঠিন পদার্থের অন্তিম আয়তন হবে V2, তা আয়তন প্রসারণ হবে V2 মাইনাস V1, তাপমাত্রা বৃদ্ধি হবে T2 মাইনাস T1। তারপরে আবার সেই আমরা ঐকিক নিয়মে করে ফেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান V2 মাইনাস V1 ভাগ হচ্ছে V1 ইন্টু T2 মাইনাস T1। এটি আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এই যে একটা ছবি দিয়েছি আমি ঘনবস্তুর ছবি, এখানে তোমরা এই ঘনবস্তুর ছবিটা এঁকে দিবা, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। এরপরে আসো, এই যে আমরা তিনটা প্রসারণ গুণাঙ্ক শিখলাম, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের মাঝে সম্পর্ক নির্ণয় করব। এই তিনটার সম্পর্ক নির্ণয় করতে গেলে প্রথমে কিন্তু তোমাদেরকে দুইটা করে প্রমাণ করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে ক্ষেত্র, তারপরে আবার দৈর্ঘ্যের সাথে আয়তন। তাহলে প্রথমে করি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সঙ্গে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। মনে করি কোনো এক তাপমাত্রায় একটা ধাতব বর্গাকার পাতের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে A1 ও B1, ওই তাপমাত্রায় এর ক্ষেত্রফল S1 সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ A1 ইন্টু B1। এখন তাপমাত্রা বৃদ্ধি করো, T ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে এই পাতের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু পরিবর্তন হয়ে A2 ও B2 হবে। তাহলে ওই তাপমাত্রায় এর ক্ষেত্রফল হবে S2 ইকুয়াল টু A2 ইন্টু B2। এখন পাতটির উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা আলফা দিয়ে প্রকাশ করি এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দিয়ে প্রকাশ করি। তাই যদি হয় তাহলে এখন আমরা সমীকরণ লিখব। দেখো এটুটা কি, এটু হচ্ছে আমার প্রস্থ, তাহলে দৈর্ঘ্য, এটু দৈর্ঘ্য, B2 দৈর্ঘ্য আর S2 হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে এটু দৈর্ঘ্য অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্যের সমীকরণটা হবে, দেখো A2 ইকুয়াল টু A1 1 প্লাস আলফা টি। এখন এই সমীকরণটা আমি কোথায় লিখতে পারি? তারপরে দেখো দৈর্ঘ্যের জন্য লিখলাম, এবার প্রস্থের জন্য লিখব B2 সমান B1 1 প্লাস আলফা টি। 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এরপরে ক্ষেত্রফলের জন্য আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালার সমীকরণ থেকে লিখব S2 ইকুয়াল টু S1 1 প্লাস বিটা টি। এই হলো আমাদের তিনটা সমীকরণ আমরা লিখলাম। এখন কি করব, এই যে আমার দৈর্ঘ্য এবং প্রস্থের যে সমীকরণটা আছে এটাকে আমরা গুণ দিব। এই যে গুণ দিয়েছি দেখো, অর্থাৎ 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই এই যে A2 B2 গুণ A1 B1 গুণ আর 1 প্লাস আলফা টি ইন্টু 1 প্লাস আলফা টি, তাহলে আমার হয়ে গেল 1 প্লাস আলফা টি স্কোয়ার। এখন এই যে A2 B2 লিখলে A2 B2 কে আবার এই যে সমীকরণটা আছে এখানে A2 B2 ইকুয়াল টু হচ্ছে S2, সেই সমীকরণটা এখানে আমি লিখেছি। আবার A1 B1 সমান S1, সেই সমীকরণটা এখানে লিখেছি। আর 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার তো আছেই, এটাকে সমীকরণ নাম্বার দিয়েছি 4 নাম্বার। তাহলে আমার 4 নাম্বার সমীকরণে কিন্তু আমরা একটা S2 মান পেলাম S1 ইন্টু 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। আর এই 3 নাম্বার সমীকরণেও কিন্তু আরেকটি S2 আছে, অর্থাৎ S2 ইকুয়াল টু S1 1 প্লাস বিটা টি। তাইলে আমরা এই 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণটা এখন সমান দেখাবো। তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণটা এই যে দেখো তুলনা করে পাই। এখন এই 3 নাম্বার এবং 4 নাম্বারে যে S2 এর মানটা ছিল সেই S2 এর মানটা আমি এই দুই পাশে সমান সমানের দুই পাশে লিখে দিয়েছি। S2 এর মানগুলো এই যে সমান সমানের দুই পাশে লেখা আছে। এবারে তুমি এই S1 এবং S1 দুই উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দাও। 1 প্লাস বিটা টি ইকুয়াল টু এই যে আমরা 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার যেটা পেয়েছি এটা হচ্ছে আমার A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সুতরাং এই যে 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, অর্থাৎ আমার A প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসিয়ে এটাকে আমরা ভেঙে ফেলেছি। এখন 1 প্লাস বিটা টি ইকুয়াল টু 1 প্লাস 2 আলফা টি। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কোথায় গেল? সেটার উত্তর দেখো এখানে, আলফা এর মান ক্ষুদ্র বলে এর উচ্চঘাত আমরা অগ্রাহ্য করে পাই। অর্থাৎ এই আলফার মানটা এতই ক্ষুদ্র যে এটার আর উচ্চঘাত নেওয়ার প্রয়োজন পড়ে না, এটা আমরা অটোমেটিক এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে নিচের সমীকরণটা দেখো, উভয় পক্ষ থেকে 1 1 বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বেটা টি থাকবে আর 2 আলফা টি থাকবে। এখান থেকে তুমি টি কে মাইনাস করবা, চলে আসবে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। আমরা আলফার মানটা বের করে নিয়েছি, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2।
ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করি। মনে করি কোনো এক তাপমাত্রায় একটা আয়তাকার পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে A1, B1 ও C1। ওই তাপমাত্রায় এর আয়তন V1 = A1, B1, C1, কেননা আয়তন সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমার তিনটাই হবে এখানে। এরপরে T°C তাপমাত্রা বৃদ্ধি করব। বৃদ্ধি করলে পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে A2, B2 ও C2 হবে। আবার ক্ষেত্রফলও পরিবর্তন হয়ে যাবে, আয়তনও পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের আয়তন হবে V2 = A2, B2 এবং C2। তাহলে আমরা আয়তাকার পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা ধরি, তাহলে দেখো আমার সমীকরণ আগেরটার মতনই। আমরা A2 অর্থাৎ দৈর্ঘ্যের জন্য একটা সমীকরণ লিখব, প্রস্থের জন্য একটা সমীকরণ লিখব, এবং আমার যে উচ্চতা আছে সেই উচ্চতার জন্য আমরা আরেকটি সমীকরণ লিখব। আর আমরা যে আয়তনটা বের করেছি তার জন্য একটা ফাইনাল সমীকরণ লিখব। তাহলে প্রথমে আসো দৈর্ঘ্যের জন্য লিখি আগেরটার মতনই। A2 = A1 × 1 + আলফা টি, B2 = B1 × 1 + আলফা টি, C2 = C1 × 1 + আলফা টি। 1 + আলফা টি কমন, এটা আমরা সমীকরণ থেকে পেয়েছি। আর এখানে শুধুমাত্র আমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটা জিনিস চেঞ্জ হচ্ছে। আর শেষে গিয়ে যখন আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের সমীকরণটা লিখব, তখন লিখব V2 = V1 × 1 + গামা টি। এখন তোমরা কি করবা? এখন হচ্ছে এই যে 1, 2 এবং 3 নাম্বার, এই তিনটা সমীকরণকে গুণ করবা। তিনটা সমীকরণকে গুণ করবা। এই যে A2, B2, C2 গুণ করলে হবে সমান সমানের এই পাশে বাম পাশে হবে A2, B2, C2 এবং সমান সমানের ডান পাশে হবে A1, B1, C1। তাহলে 1 + আলফা টি, 1 + আলফা টি, 1 + আলফা টি, তিনটা 1 + আলফা টি থাকবে। তিনটাকে আমরা হোল কিউব করব। তিনটাকে আমরা হোল কিউব করব। চট করে দেখে নাও, আমি যেটা বললাম মিলিয়ে নাও। এই যে দেখো 1, 2, 3 নম্বর সমীকরণ গুণ করে পাই A2, B2, C2, আবার A1, B1, C1, আর এই যে 1 + আলফা টি হোল কিউব। তাহলে এই যে A2, B2, C2 এটাকে তো আমি V2 লিখতে পারি, A1, B1, C1 কে আমি V1 লিখতে পারি, সমীকরণে আছে, এবং 1 + আলফা টি হোল কিউবকে আমি রেখে দিলাম। এটা আমার 5 নম্বর সমীকরণ। এবারে এই যে আমার আগের যে 4 নম্বর সমীকরণটা ছিল, সেই সমীকরণটা অর্থাৎ V2 এর মানের আরেকটি সমীকরণ আমরা প্রথমে দেখিয়েছিলাম যে V2 = V1 1 + বিটা টি। V2 = V1 1 + বিটা টি। সেই সমীকরণটার সাথে এই সমীকরণটা, যে 5 নম্বর সমীকরণটাকে তুলনা করে পাই V1 = V1 1 + গামা টি = V1 1 + আলফা টি হোল কিউব। এবারে তুমি সূত্র ভাঙিয়ে ফেলো। এই যে V1 চলে গেল, এখানে 1 + আলফা টি এর হোল কিউব অর্থাৎ A + B হোল কিউবের সূত্র এখানে বসিয়ে দিয়েছি। 1 + 3 আলফা টি + 3 α² T² প্লাস হচ্ছে α³ T³ এখানে আবার পরের লাইনে যখন যাব তখন এই দুটো অংশ আর থাকবে না, অর্থাৎ α² T² এবং α³ T³ এর মান ক্ষুদ্র বলে এদেরকে আমরা অগ্রাহ্য করব। তাহলে গামা টি = হবে 3 আলফা টি, গামা = 3 আলফা, আর আলফা = গামা/3। এইটা হয়ে গেল আমাদের গামার সাথে অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্কের সাথে আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। এবার আসো যদি আমার 3 রকম প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক বের করতে বলে, তাহলে আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার যে দুটো সমীকরণ বের করেছি আমরা এতক্ষণ যে বের করলাম, অর্থাৎ আলফা = β/2 এবং আলফা = গামা/3, এই দুইটা সমীকরণকে তুলনা করব। তুলনা করলেই আমার আলফার মান পেয়ে যাব আলফা = β/2। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে বাসায় বসে পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে লিখবে, তাহলে খুব ভালো মনে থাকবে। এরপরে শিখি তরল পদার্থের প্রসারণ। তরলকে সর্বদা কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। তাপ প্রয়োগ করলে তরল ও পাত্র উভয়েরই প্রসারণ ঘটে। সুতরাং তাপ প্রয়োগে তরলের পদার্থের প্রসারণ 2 প্রকার হয়, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। দেখো এখানে 3 ধরনের তরল দেখিয়েছি আমি, যে তাপ প্রয়োগ করছো, একই রকম তাপ প্রয়োগ করার ফলেও এই তরলের প্রসারণ কিন্তু এক একটির প্রসারণ এক এক রকম হচ্ছে। তাহলে যেই তরলের প্রকৃত প্রসারণ সেটার সংজ্ঞা দেখো, পাত্রের
প্রসারণ বিবেচনা করে, পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে প্রসারণ ঘটে তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। একে ডেল ভিআর দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসবে তরলের আপাত প্রসারণ। পাত্রের প্রসারণ বিবেচনা না করে তরলের যে প্রসারণ ঘটে তাকে তরলের আপাত প্রসারণ বলা হয়। একে ডেল ভি এ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ, এই দুটোর মধ্যে সম্পর্ক কি দেখো। এই যে আমরা একটা রঙিন পানিপূর্ণ কাচের ফ্লাক্স নিয়েছি, এই ফ্লাক্সের মুখটা কি ছিপি দিয়ে বন্ধ করা। এই ছিপি দিয়ে বন্ধ করা ফ্লাক্সের মুখ, এর ভেতরে একটা কৈশিক নল প্রবেশ করিয়েছি। প্রথমে দেখা যায় যে এই কৈশিক নলের পানিটা আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি, কৈশিক নলের পানিটা এ পর্যন্ত উঠে আছে, এই যে এ পর্যন্ত উঠে আছে। এখন যদি তুমি এখানে তাপ প্রয়োগ করো তাহলে কিন্তু পানি প্রথমে বি পর্যন্ত নেমে আসবে, এই পানিটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে ফ্লাক্সটার ভিতরে তুমি পানি নিয়েছো, সেই ফ্লাক্সটা তাপ গ্রহণ করে প্রসারিত হয়ে যাবে। প্রসারিত হওয়ার ফলে তরলের যে এ বিন্দুতে যেই তরল পর্যন্ত ছিল সেটা কিন্তু বি বিন্দুতে নেমে আসবে। এখন পরে কি করবে, তরল যখন গরম হবে তখন সেই তরল আবার প্রসারিত হবে এবং প্রসারিত হয়ে একদম এই সি দাগ পর্যন্ত উঠে আসবে, সি দাগ পর্যন্ত উঠে আসবে। এখন মনে হচ্ছে, তোমার কাছে মনে হবে যে আরে তরল তো মনে হয় এ থেকে সি পর্যন্ত গেল, কিন্তু না, তরলটা কি হলো, এ থেকে সি পর্যন্ত গেল না, তরলটা মূলত গিয়েছে বি থেকে সি পর্যন্ত। এখন তোমার কাছে যেটা মনে হচ্ছে এ থেকে সি পর্যন্ত তরল গেছে, এইটাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। আর যেটা বাস্তবে অর্থাৎ যেটা ঘটেছে সেটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত তরলটা গিয়েছে, তার মানে তরলের প্রকৃত প্রসারণ কিন্তু এই বিসি। তাহলে আপাত প্রসারণ হচ্ছে এসি আর প্রকৃত প্রসারণ হচ্ছে বিসি। দেখো সেটাই আমরা এখানে দেখিয়েছি যে তরলের প্রকৃত প্রসারণ বিসি সমান ডেল ভি আর। আমরা এটাকে ডেল ভি আর দ্বারা প্রকাশ করি। ডেল ভি আর কেন? এর ডেলের মানে হচ্ছে, যেহেতু আমরা এখানে প্রসারণ বিবেচনা করছি সুতরাং আমার একটা বিয়োগফল আছে। ভি যেহেতু আমরা তরলের আয়তন মাপি, তাহলে তরলের আয়তনকে ভি দিয়ে প্রকাশ করেছি। আর এই যে ছোট্ট আর যেটা আছে এটা হচ্ছে আমার প্রকৃত প্রসারণ অর্থাৎ রিয়াল, এর জন্য আমরা আর ব্যবহার করেছি। আপাত প্রসারণের বেলায় এখানে আমরা এ ব্যবহার করেছি, এর কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাপারেন্ট। তাহলে আমরা আপাত প্রসারণকে লিখব এসি ইকুয়াল টু ডেল ভি এ, আর পাত্রের প্রসারণ এবিকে লিখেছি ডেল ভি জি, কারণ পাত্রটা আমার গ্লাসের তৈরি, সুতরাং এখানে আমরা জি দিয়ে প্রকাশ করেছি। তাহলে প্রকৃত প্রসারণ আমরা যেহেতু সংজ্ঞায় জানি যে প্রকৃত প্রসারণ যখন বিবেচনা করা হয় তখন পাত্রের প্রসারণকে বিবেচনা করে তারপরে প্রকৃত প্রসারণ বের করা হয়। তাহলে আমরা লিখতে পারি যে প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ প্লাস হচ্ছে পাত্রের প্রসারণ। তাহলে ডেল ভি আর সমান ডেল ভি এ প্লাস হচ্ছে ডেল ভি জি। এটি তোমাদের তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক। পরীক্ষায় আসলে ছবিটা আঁকবে, একে এই ছবিটারই বর্ণনা এখানে দিয়ে দিবে, এই যে এখানে ছবিটার বর্ণনা দেয়া আছে, তারপরে এই ক্যালকুলেশনটুকু করে দিলেই তোমার কিন্তু এই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে আসো, এদেরও আবার প্রসারণ গুণাঙ্ক আছে। তোমরা যেরকমভাবে কঠিন পদার্থের বেলায় প্রসারণ গুণাঙ্ক শিখেছো সেম এখানেও আছে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক আয়তনের কোনো তরল পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে এর আয়তনের যে প্রকৃত প্রসারণ ঘটে তাকে ওই তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। একে গামা আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো তরলের আদি আয়তন ভি নট, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই তরলের আয়তন হবে ভিটি, প্রকৃত আয়তন প্রসারণ হবে এই ভিটি মাইনাস ভি নট। এটাকে আমরা ডেল ভি আর দ্বারা লিখতে পারি। তারপরে তাপমাত্রা বৃদ্ধি বের করবা, যে টি এখানে টি আর 0, তাহলে টি মাইনাস 0 ইকুয়াল টু ডেল থেটা হবে। এখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা আর দিয়ে যেটা আমরা প্রকাশ করেছিলাম সেটা লিখব। তারপরে আমরা সমীকরণটা লিখে ফেলবো যে প্রকৃত আয়তন প্রসারণ ভাগ আদি আয়তন গুণন তাপমাত্রা বৃদ্ধি। তাহলে তুমি সমীকরণ বসায় দাও। গামা আর, এই যে আমার প্রকৃত আয়তন প্রসারণ হচ্ছে ডেল ভি আর, আদি আয়তন হচ্ছে ভি নট, আর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এই যে ডেল থেটা। এখান থেকে তুমি ডেল ভি আর এর মানটা বের করে নিয়ে আসবা। তুমি ইচ্ছে করলে এখানে প্রমাণে যা আসবে, অর্থাৎ তুমি ডেল ভি আর এর মানও বের করতে পারো, তুমি গামা আর এর মানও বের করে রাখতে পারো, তুমি ভি নটের মানও বের করে রাখতে পারো। পরীক্ষায় যেভাবে আসবে তুমি সেই মানটাই এখান থেকে বের করে নিতে পারবা। তাহলে এই সমীকরণটাকে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বলবো। একই রকমভাবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালাও বের করা যায়।
দেখো 0°C তাপমাত্রায় একক আয়তনের কোনো তরল পদার্থের তাপমাত্রা 1°C বৃদ্ধি করলে এর আয়তনের যে আপাত প্রসারণ ঘটবে তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হবে। একে গামা এ দ্বারা প্রকাশ করা হয়। এখন এর রাশিমালাটাও আমরা আগের মতন করে বের করব। প্রথমে 0°C তাপমাত্রার জন্য V0 পাবো, তারপরে T°C তাপমাত্রার জন্য VT পাবো, তারপরে এই আয়তন প্রসারণ VT মাইনাস V0 বিয়োগ করে আমরা ডেল ভি এ পাবো, যেহেতু এটা আপাত প্রসারণ এজন্য এ হয়েছে। তাপমাত্রা বৃদ্ধিও পেয়ে যাব T-0 = ডেল থিটা। এখন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ককে গামা এ দিয়ে প্রকাশ করি। সমীকরণটা আমরা ডাইরেক্ট লিখে দিব। আপাত আয়তন প্রসারণ ভাগ হচ্ছে আদি আয়তন ইনটু তাপমাত্রা বৃদ্ধি। এই যে আমার এখানে সব মান দেয়া আছে, অর্থাৎ আপাত আয়তন প্রসারণ ডেল ভি এ ভাগ হচ্ছে আদি আয়তন V0 ইনটু তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে ডেল থিটা। এখান থেকে তুমি ডেল ভি এর মান বের করে নিবা। এটাই আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এখন এদের দুজনের মধ্যে যদি পার্থক্য আসে, পার্থক্যটা এরকম ছক করে লিখে দিবা। প্রথমে তোমার সংজ্ঞা লিখবা, এই যে কোনো তরল পদার্থের প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। আর এখানে হচ্ছে আমাদের তরল পদার্থের প্রতি একক তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। আচ্ছা, এর মান পাত্রের উপাদানের উপর নির্ভর করে, আর পাত্রের উপাদানের উপর আপাত প্রসারাঙ্ক নির্ভর করে না। তারপরে প্রকৃত প্রসারণ যখন লিখবা তখন আপাত প্রসারণ আর পাত্রের প্রসারণকে যোগ করতে হয়। আপাত প্রসারণ বের করতে গেলে তখন প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর পাত্রের প্রসারণ গুণাঙ্ক বিয়োগ করতে হয়। তারপরে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মানের থেকে অনেক বেশি হয়, আর আপাত প্রসারণ গুণাঙ্কের মান তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক থেকে কম হয়। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা আর দিয়ে প্রকাশ করব, আর আপাত প্রসারণ গুণাঙ্ককে গামা এ দিয়ে প্রকাশ করব। অর্থাৎ মোটামুটি এভাবে তুমি যে সংজ্ঞা যা দিয়ে প্রকাশ করো সমীকরণগুলো গুছিয়ে লিখলেই কিন্তু আমাদের পার্থক্য হয়ে যাবে। এবারে আসো তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। খুব সহজ একটা প্রশ্ন। আমরা জানি যে তরলের প্রকৃত আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক হচ্ছে ডেল ভি আর ইকুয়াল টু ডেল ভি এ প্লাস ডেল ভি জি। এখন এদের এই প্রকৃত, আপাত এবং পাত্রের 3 প্রকার যে প্রসারণ গুণাঙ্ক আছে সেই গুণাঙ্কের রাশিমালাটা এখানে লিখছি। দেখো, ডেল ভি আর ইকুয়াল টু গামা আর ইন্টু V0 ইন্টু ডেল থিটা। একটু আগেই শিখলাম যেটা। ডেল ভি এ ইকুয়াল টু গামা এ ইন্টু V0 ইন্টু ডেল থিটা। ডেল ভি জি এর মানটাও বের করে ফেললাম। এখন এই যে আমার 1 নম্বর সমীকরণ আছে, 1 নম্বর সমীকরণে এই সব মানগুলো বসাই দিব। বসাই দিয়ে তুমি ক্যালকুলেশন করবা, বাদ দিবা, অর্থাৎ V0 ডেল থিটা সব জায়গায় কমন আছে, V0 ডেল থিটা কমন নিয়ে নিবা। কমন নিলে শুধু গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি থাকবে। এটাই হচ্ছে সম্পর্ক। তাহলে কি করলাম? প্রথমে প্রসারণের সম্পর্ক লিখলাম, তারপরে প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্কগুলো আছে সেগুলো লিখলাম, সেখানে এই মানগুলো বসিয়ে দিলাম 1 নম্বর সমীকরণে। তারপরে আমরা V0 ডেল থিটা কমন নিলাম। আচ্ছা, এরপরে ছোট দুইটা প্রশ্ন দিয়েছি যে রেল লাইনের দুটি লাইনের জোরের মুখে একটু ফাঁকা রাখা হয় কেন। এটা তোমরা শিখবা যে সূর্যের তাপে এবং রেলের চাকার সঙ্গে ঘর্ষণে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, লাইনের দৈর্ঘ্যের বৃদ্ধি হয় যাতে লাইনগুলো বিনা বাধায় প্রসারিত হওয়ার জায়গা পায়। সেই জন্যই দুইটা লাইনের মুখে কি হয়, একটু করে ফাঁকা রাখা হয় যাতে প্রসারণজনিত কারণে লাইনগুলো বেঁকে যাওয়ার সম্ভাবনা না থাকে। এরপরে আছে ঢালাই বা কংক্রিটের কাঠামোতে অন্য কোনো ধাতুর ব্যবহার না করে কেবলমাত্র লোহা কেন ব্যবহার করা হয়। এটাও শিখবা যে লোহার কি হয়, গুণাঙ্কের, প্রসারণ গুণাঙ্কের মান আর ঢালাই বা কংক্রিট এদের সমান হয়। সেজন্য প্রাকৃতিক কারণে তাপমাত্রা বা উষ্ণতার যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, উভয়ের প্রসারণ বা সংকোচন সমান হবে। এ কারণেই কিন্তু লোহা ব্যবহার করা হয়। অর্থাৎ সিমেন্ট এবং লোহা এদের প্রসারণ গুণাঙ্কের মান সমান, এই জন্য এদের দুজনকে একসঙ্গে রাখা হয় অন্য কোনো ধাতু ব্যবহার না করে। এখন দেখো আমরা একটা ছোট্ট অঙ্ক করে নেই, তাহলে আমাদের পড়া শেষ হয়ে যাবে। একটা ইস্পাতের সেতুর দৈর্ঘ্য 3500 মিটার, 30 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পেলে সেই সেতুটির দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। তোমরা আদি দৈর্ঘ্য বের করবা, তাপমাত্রা বৃদ্ধি লিখবা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লিখবা, দৈর্ঘ্য বৃদ্ধি তোমাকে বের করতে হবে। আমরা এই সূত্রটা একটু আগেই শিখলাম, আলফার সূত্র ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি ইন্টু আদি দৈর্ঘ্য ভাগ আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। সবগুলো মান এখানে দেওয়া আছে, তুমি শুধু এখান থেকে দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করবা, বের করে অঙ্কটা করে ফেলবা। এই হয়ে গেল আমাদের অঙ্ক। পরের অঙ্কটা দেখো, 0°C তাপমাত্রায় একটা পিতলের পাতের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। 100°C তাপমাত্রায় এর ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করো। এই যে দেখো অঙ্ক কি কি দেওয়া আছে আমরা দেখে ধরে নেই। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা,
দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করে নেব, ক্ষেত্রফল বৃদ্ধি বের করে নেব, তারপরে তাপমাত্রার পার্থক্য দেয়া আছে সেটা বের করব, তারপরে আমরা বিটার সমীকরণটা লিখব, বিটার সমীকরণ লিখে সেখান থেকে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাব। আবার আমরা যেহেতু আমাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে বলছে, সুতরাং আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সমীকরণ লিখে বের করে ফেলব। আচ্ছা, এখানে প্রথমে কেন বিটা করেছি, কারণ আমার দেয়া আছে ক্ষেত্রফল, আমার ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, সুতরাং আমার প্রথমে ক্ষেত্রফলের মান বের করতে হবে, তারপরে আমাকে আলফার মানটা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা বের করতে হবে। তাহলে এইভাবে আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে যাব। এই নিয়মের যত অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা করে ফেলবা। আচ্ছা, লাস্ট এখন আমরা এতক্ষণ যেগুলো পড়েছি প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে নাও। দ্বিধাতব পাত ও থার্মোস্ট্যাট কাকে বলে, দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে রাশিমালা, 3 নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক, তারপরে তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ কাকে বলে সম্পর্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক, আর কিছু অঙ্ক যেগুলো আমরা শিখে ফেললাম। এই হয়ে গেল তোমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের পড়া, এবং অধ্যায় কিন্তু শেষ। আমাদের আজকে অধ্যায় আমরা কমপ্লিট করে ফেলেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা তৃতীয় অধ্যায় যেটা আছে আমাদের তাপ সঞ্চালন, এবং সেই সঙ্গে আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ আর্দ্রতা, এই দুইটি অধ্যায় আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আর তোমাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমার ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পড়াগুলো করে ফেলবে, এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে তারপরে স্যানিটাইজার নিয়ে বাইরে প্রয়োজন হলে বের হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনা করবে। এই বলে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।